ভারতের সাথে বাণিজ্য ইস্যুতে এবার কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। সড়কপথে সুতা আমদানি বন্ধ, ক্ষতির মুখে পড়বে কি দিল্লি? পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে ইরান, দাবি আমেরিকার। উদ্বেগে মার্কিন প্রেসিডেন্ট, কি হুঁশিয়ারি দিলেন তিনি? নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকতে পারবে মানুষ, কিন্তু কিভাবে সম্ভব? এটি কি কল্পনা নাকি বাস্তব? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাণিজ্য ইস্যুতে এবার ভারতকে কি পাল্টা জবাব দিল বাংলাদেশ? মঙ্গলবার বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, স্থলপথে ভারত থেকে আর সুতা আমদানি করবে না ঢাকা। এর আগে গেল 9 এপ্রিল বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে ভারত। প্রশ্ন উঠেছে, এর জেরেই কি স্থলপথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল বাংলাদেশ, নাকি বাংলাদেশের বস্ত্রকলগুলোকে ক্ষতি থেকে বাঁচাতে চাইছে ঢাকা? কি বলছে বাংলাদেশ সরকার? স্থলপথে সুতা আমদানি বন্ধে কার ক্ষতি হবে, বাংলাদেশ নাকি ভারতের? এতে কি দুই দেশে বাণিজ্যিক উত্তেজনা আরো বাড়বে? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। বাণিজ্য ইস্যুতেও কি এবার ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ? ঢাকাকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করার জবাব কি দিল বাংলাদেশ? এমন প্রশ্ন উঠেছে ভারত থেকে সড়কপথে সুতা আমদানি বন্ধে বাংলাদেশের নির্দেশের পর। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রজ্ঞাপন প্রকাশ করে জানায়, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত শুধু স্থলপথে সুতা আমদানির ক্ষেত্রেই কার্যকর হচ্ছে। সমুদ্রপথ বা অন্য কোনো মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে সুতা আমদানিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে গেল 9 এপ্রিল তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দেয় ভারত। অর্থাৎ ভারতের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। আর ভারতের ওই সিদ্ধান্তের কয়েকদিন যেতে না যেতেই সড়ক পথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশ। মূলত গেল ফেব্রুয়ারি থেকে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানিয়ে আসছিল বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। তারা বলছে, ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়, এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। আর এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ভারতীয় এসব সুতা খুবই নিম্নমানের, ফলে দেশের বস্ত্রশিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। তারা বলছে, চীন, তুরস্ক, উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে। এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত থেকে একচেটিয়াভাবে সুতা আমদানি হতো বলে দাবি করেছেন তারা। গেল 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এমন অবস্থায় এই বাণিজ্যিক স্ট্র্যাটেজি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে কি প্রভাব ফেলবে, সেদিকেই নজর সবার। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গোপনে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান। এবার এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে হুঁশিয়ারি করে দিয়েছেন, পরিস্থিতি যাই হোক, কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্রের মালিকানা দেওয়া হবে না। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। খুব দ্রুত ইরানকে পরমাণু চুক্তিতে আনার জন্য মরিয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন এতটা মরিয়া তিনি? এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে কি ইরান ইতিমধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে? সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের চাঞ্চল্যকর এক বক্তব্য ঘিরে এ ব্যাপারে রহস্য আরও ঘনীভূত হয়ে উঠেছে। এদিন ইরানের সাথে পরমাণু চুক্তি বিষয়ে চলমান আলোচনার প্রসঙ্গ ধরে ট্রাম্প বলেন, তেহরানকে অবশ্যই খুব দ্রুত চুক্তিতে আসতে হবে। তারা এরই মাঝে একটি পরমাণু অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি চলে গেছে। এই অস্ত্র তাদের হাতে আসা ঠেকাতে কঠোর কিছু করতে হলেও যুক্তরাষ্ট্র তাই করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। চুক্তি করতে হবে, কারণ তারা একটা অস্ত্র তৈরির একেবারে ধারপান্ত্রে, কিন্তু তাদেরকে সেই সুযোগ দেয়া হবে না। এজন্য খুব নির্মম হতে হলে আমরা সেটাই হব, এবং আমি সেটা করব আমাদের জন্য না, বরং সারা দুনিয়াকে বাঁচাতে। এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ইরান কট্টরপন্থীদের দেশ, ফলে তাদের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্রের ক্ষমতা ছাড়া যাবে না। সেই উচ্চাভিলাষ কোনোভাবেই পূরণ হতে দেয়া যাবে না।
এরই মাঝে ওমানে পরমাণু চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ এ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে তারা। এভাবে সময় নেয়াকেও ইরানের কালক্ষেপণের কৌশল বলে ইঙ্গিত করছেন ট্রাম্প। ইরান আমাদের সাথে সমঝোতা চুক্তিতে আসতে চায়, তবে তারা বুঝতে পারছে না কিভাবে। আসলেই বুঝতে পারছে না। এই শনিবার তাদের সাথে বৈঠক হলো, আগামী শনিবার আবার বৈঠক আছে। আমার মতে এটা অনেক দেরি, অনেক দেরি। ইরান সমঝোতা চুক্তিতে এলে তাদের ওপর থেকে অর্থনৈতিক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি চান ইরান একটি সম্পদশালী মহান জাতিতে পরিণত হোক, কিন্তু সেজন্য মাত্র একটি শর্ত পূরণ করতে হবে, আর তা হলো পরমাণু অস্ত্রের মালিক হওয়া যাবে না। আমার মনে হয় ইরান একটা মহান দেশ হয়ে উঠতে পারে যদি না তাদের হাতে পরমাণু অস্ত্র থাকে, কিন্তু এই অস্ত্র হাতে থাকলে তারা মহান দেশ হয়ে ওঠার সুযোগ পাবে না, বিন্দুমাত্র সেই সুযোগ পাবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন, ট্রাম্পের এসব বক্তব্য সেই চিত্রই তুলে ধরে। যে কোনো দিন পরমাণু অস্ত্রধারী হয়ে উঠবে ইরান, এই আশঙ্কা তাদের তাড়িয়ে ফিরছে। আর তেমনটি হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৌরাত্ম্য ব্যাপক মাত্রায় হুমকির মুখে পড়বে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এবার যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরবি ভাষার একটি টেলিভিশনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে আল হুররা নামের ওই চ্যানেলের বেশিরভাগ কর্মীকে ছাঁটাই করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে প্রোগ্রাম। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সংবাদ মাধ্যমটির প্রায় ৩ কোটি দর্শক আছেন। সম্প্রচার শুরু হওয়ার প্রায় ২ দশক পর চ্যানেলটি বন্ধ করা হলো। বিস্তারিত মিরফাজদের আবির ডেস্ক রিপোর্টে। মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতার বুলি আওড়ানো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই এখন হুমকির মুখে গণমাধ্যমের স্বাধীনতা। ভয়েস অফ আমেরিকার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় পড়ল আরবি ভাষার এক টিভি চ্যানেল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর প্রভাবশালী কিছু মার্কিন গণমাধ্যমকে রীতিমতো নিজের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার বাজেট সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি বন্ধের পদক্ষেপ নেন ট্রাম্প। তবে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দিলে বিলীন হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায় ভয়েস অফ আমেরিকা। এবার যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরবি ভাষার একটি টেলিভিশনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওই সংবাদ মাধ্যমের নাম আল হুররা টিভি। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার আল হুররা টিভির বেশিরভাগ কর্মীকে ছাঁটাই করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে প্রোগ্রাম। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সংবাদ মাধ্যমটি বেশ জনপ্রিয়। বিশ্বের ২২টি দেশে আল হুররার প্রায় ৩ কোটি দর্শক আছেন। সম্প্রচার শুরু হওয়ার প্রায় ২ দশক পর চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের বিরুদ্ধে কোনো বিষোদাগার না করেও কেন এমন পরিণতি বরণ করতে হলো এই টিভি চ্যানেলকে? ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন আল হুররা প্রতিষ্ঠা করে। মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের মাধ্যমে চ্যানেলটি নিয়ন্ত্রণ করা হতো। ওই একই বছর বুশ প্রশাসন ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে উৎখাত করে। সে সময় আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের পক্ষে সাফাই গাইতেই মূলত এই চ্যানেলকে কাজে লাগানো হয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হওয়া বিভিন্ন সংবাদের কাউন্টার সংবাদ প্রকাশ করত আল হুররা সহ মার্কিন অর্থায়নে পরিচালিত আরও বেশ কিছু সংবাদ মাধ্যম। বিশ্লেষকদের অনেকের মতে বর্তমান বাস্তবতায় এসব সংবাদ মাধ্যমের পেছনে অর্থায়নকে অপচয় মনে করছেন ট্রাম্প। পাশাপাশি আরব বিশ্বের জনগণের মন জয় করার ব্যাপারেও তেমন আগ্রহ নেই ট্রাম্পের। অর্থায়ন বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আল হুররায় কর্মরত সাংবাদিক ও অন্যান্য কর্মীরা। আল হুররা প্রধান জেফরি গ্যাডমিন বলেছেন, তিনি মনে করেন না যে আল হুররা ও এর সহযোগী প্রতিষ্ঠানের ওপর থেকে মার্কিন প্রশাসনের স্থগিতাদেশ তুলে নেওয়া হবে। এই বিষয়ে তিনি হাল ছেড়ে দিয়েছেন। তবে স্যাটেলাইট সম্প্রচার বন্ধ থাকলেও স্বল্প পরিসরে অনলাইনে কার্যক্রম চালাবে আল হুররা। সম্প্রতি প্রভাবশালী মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস এর ওপরেও চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যানেলটিতে প্রচারিত একটি প্রতিবেদনের জন্য গণমাধ্যমটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ট্রাম্পের এসব পদক্ষেপের জেরে বিশ্বব্যাপী গণমাধ্যম যুদ্ধে ধীরে ধীরে পিছিয়ে পড়বে যুক্তরাষ্ট্র। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
যুক্তরাষ্ট্রের আরোপিত শাস্তিমূলক শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নিতে এবার বোয়িং এর কাছ থেকে বিমান কেনায় অবরোধ আরোপ করেছে চীন। তাৎক্ষণিক প্রভাবে পুঁজিবাজারে দরপতনের মুখে পড়েছে বোয়িং এর শেয়ার। বাণিজ্যিক খবরাখবরের জন্য প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বোয়িং এর বিমান ও খুচরা যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে দেশের বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে চীন সরকার। যুক্তরাষ্ট্রের আরোপিত 145% শুল্কারোপকে ভয় দেখানোর অনৈতিক অপচেষ্টা উল্লেখ করে মার্কিন পণ্যে পাল্টা 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। এর রেশ না কাটতেই নতুন করে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর বিমান ও যন্ত্রাংশ বয়কটের পথে হাঁটল চীন। এতে বেকায়দায় পড়েছে বোয়িং এর বিমান ভাড়া করে ব্যবসা পরিচালনা করা চীনের বিমান পরিবহন সংস্থাগুলো। 2018 সালে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা বোয়িং বিমানের 20%ই ব্যবহার হয়েছে চীনে। পরের বছর 737 ম্যাক্স মডেলের 2টি বোয়িং বিমান বিধ্বস্ত হলে মার্কিন এই প্রতিষ্ঠান থেকে চীনের কেনাকাটায় ভাটা পড়ে। 2024 সালে বোয়িং এর পরিবর্তে ইউরোপের প্রতিষ্ঠান এয়ারবাস থেকে একাধিক বিমান কিনেছে চীন। নিঃশ্বাস না নিলেও মানুষ বেঁচে থাকতে পারবে, বিস্ময়কর এই দাবি এখন আর শুধুই কল্পনা নয়। বিজ্ঞানীদের এক নতুন আবিষ্কারে খুলে গেছে অক্সিজেন থেরাপির এক ভিন্ন দিগন্ত। একটি ইঞ্জেকশন নিলেই নিঃশ্বাস না নিয়েও জীবিত থাকতে পারবে মানুষ। কি সেই ইঞ্জেকশন, কিভাবে কাজ করে, আর এই ইঞ্জেকশনের সাহায্যে কি পানির নিচে বা মহাকাশে দীর্ঘ সময় থাকা সম্ভব? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। নিঃশ্বাস না নিলেও বেঁচে থাকবে মানুষ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও গবেষকরা এমন এক ইঞ্জেকশন আবিষ্কার করেছেন যা দিয়ে নিঃশ্বাস না নিতে পারলেও একজন মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব। নেচার.com-এ প্রকাশিত একটি গবেষণাপত্র ও সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বস্টন শিশু হাসপাতালের গবেষকরা আবিষ্কার করেছেন এই জাদুকর ইঞ্জেকশন। এবার কি তবে মানুষ পানির নিচে বা মহাকাশে অক্সিজেন ট্যাঙ্ক ছাড়া বেঁচে থাকতে পারবে? জীবন ধারণের জন্য অক্সিজেন যে কতটা গুরুত্বপূর্ণ তার আলাদা করে বলার কিছু নেই। এই অক্সিজেন নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে রক্তের সাথে মিশে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে পৌঁছে যায়। গবেষণাপত্র অনুযায়ী ইঞ্জেকশনে অসংখ্য ছোট ছোট বুদবুদ বা মাইক্রো বাবল থাকে, যার মধ্যে থাকে বিশুদ্ধ অক্সিজেন। এই বাবলগুলো পলিমারিক শেল দিয়ে আবৃত। যখন শিরার মধ্যে এই অক্সিজেন দেয়া হয় তখন দেহের তাপমাত্রার কারণে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বাবলগুলো ভেঙে যায় আর অক্সিজেন রক্তে মিশে যায়। যদিও এই আবিষ্কার খুবই সম্ভাবনাময়, কিন্তু এর কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। যেমন অক্সিজেন বাবলগুলো যদি আকারে বড় হয় তাহলে রক্তনালী বন্ধ করে দিতে পারে। এর ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে। এছাড়াও মানবদেহে প্রবেশ করলে অ্যালার্জিক রিয়াকশনও দেখা দিতে পারে। পাশাপাশি যদি মাত্রা সঠিক না থাকে তাহলে উচ্চ রক্তচাপ বা হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। গবেষণাটি এখনও মাঝামাঝি পর্যায়ে রয়েছে। মানুষের উপর এখনও এর ট্রায়াল হয়নি। গবেষকরা প্রথম অবস্থায় শূকরের উপর ইঞ্জেকশনটি প্রয়োগ করেছেন। তারা প্রথমে শূকরের নিঃশ্বাস বন্ধ করে এই ইঞ্জেকশন প্রয়োগ করেছেন এবং দেখা গেছে নিঃশ্বাস না নিয়েও একটি শূকর 15 মিনিট পর্যন্ত সুস্থ থাকতে পারে। এই গবেষণা যখন চলছে তখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। যদি গবেষকরা সফলভাবে মানুষের উপর এই ইঞ্জেকশন প্রয়োগ করতে পারেন তাহলে কি মানুষ নিঃশ্বাস না নিয়েও দীর্ঘ সময় পানির নিচে অথবা মহাকাশে থাকতে পারবে? এর উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে শ্বাস প্রশ্বাস যে শুধুমাত্র দেহে অক্সিজেন দেয় তা না, বরং শরীর থেকে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডও বের করে দেয়। কিন্তু এই ইঞ্জেকশন শুধুমাত্র রক্তে অক্সিজেন সরবরাহ করতে পারে। এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বের করতে না পারলে শরীরে বিষক্রিয়া দেখা দেবে। গবেষকরা বলছেন এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে একটি অস্থায়ী সমাধান। অর্থাৎ কোনো রোগী যদি হঠাৎ নিঃশ্বাস নিতে না পারেন তাহলে এই ইঞ্জেকশন দিয়ে তার রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক রেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব। আর তাছাড়া দীর্ঘ সময় এই ইঞ্জেকশন নিলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। কিন্তু জরুরি চিকিৎসা সেবায় এই ইঞ্জেকশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। সুলতান মোহাম্মদ ফাতিহের ঐতিহাসিক বিজয়ের চিহ্ন আয়া সোফিয়া মসজিদের গম্বুজের পুনর্নির্মাণের কাজ শুরু করছে তুরস্ক সরকার। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় 1486 বছর পর এই প্রাচীন স্থাপনাটিতে এত বড় পরিসরে সংস্কার কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে 2020 সালে ঐতিহাসিক এই স্থাপনাটি জাদুঘর থেকে পুনরায় মসজিদ হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের গম্বুজের সংস্কার ও মজবুতকরণ কাজ শুরু করতে যাচ্ছে তুর্কি সরকার। রয়টার্সের তথ্যানুসারে প্রায় 1486 বছর পর এই প্রাচীন স্থাপনায় এমন বৃহৎ পরিসরে সংস্কার কাজ পরিচালিত হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পটি ইতিহাসের অন্যতম বৃহৎ সংরক্ষণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। এই সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই অসাধারণ স্থাপনাটির স্থায়িত্ব নিশ্চিত করা ও এর ঐতিহাসিক সংরক্ষণ করা। গম্বুজের স্থাপত্যগত বৈশিষ্ট্য, গঠন ও শক্তির ওপর বিশেষ নজর দিয়ে এটি এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সৌন্দর্য ও গুরুত্ব অটুট থাকে। আয়া সোফিয়া মধ্যযুগীয় রোমান সাম্রাজ্য ও পরবর্তীকালে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। বর্তমানে এটি মুসলিমদের একটি মসজিদ। আয়া সোফিয়া একসময় বিশ্বের সবচেয়ে বড় গির্জা ছিল। টানা 900 বছর ধরে এটি খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। 1453 সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতিহের ঐতিহাসিক কনস্টান্টিনোপল বিজয়ের পর তুরস্ক মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর তিনি এটিকে একটি মসজিদে রূপান্তরিত করেন, যার নতুন নামকরণ করা হয় ইম্পেরিয়াল মসজিদ হিসেবে। প্রায় 500 বছর ধরে এটি ইসলামের অন্যতম প্রধান মসজিদ হিসেবে দাঁড়িয়ে থাকে। তবে প্রায় 70 বছর আগে তুরস্কেরই এক সরকার এই স্থাপনাটিকে একটি জাদুঘরে পরিণত করেছিল। আয়া সোফিয়া ছিল 2014 সালে তুরস্কের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর। সেখানে প্রতি বছর প্রায় 3.3 মিলিয়ন দর্শনার্থী আসতেন। তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2015 ও 2019 সালে আয়া সোফিয়া ছিল তুরস্কের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। 2018 সালের 31 মার্চ কুরআন তিলওয়াত করে ফাতি সুলতান মুহাম্মদ সহ আয়া সোফিয়ার জন্য কাজ করা সকলের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। 2020 সালের 10 জুলাই শুক্রবার তুরস্কের শীর্ষ আদালত আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের রায় ঘোষণা করেন। আয়া সোফিয়াতে প্রায় 86 বছর পর আবারও মসজিদে আজান দেওয়া হয়। 2020 সালে রিসেপ তাইপ এরদোয়ান এই ঐতিহাসিক স্থাপনাটিকে পুনরায় মসজিদ হিসেবে ঘোষণা করেন। বাইজেন্টাইন শিল্পের ইতিহাসবিদ আসনু বিলবান ইয়ালচিন বলেন, গত 10 বছর ধরে স্থাপনাটির বিভিন্ন অংশে সংস্কারের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এই সংস্কার প্রক্রিয়া আয়া সোফিয়ার ইতিহাসে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করবে। ফাতি সুলতান মোহাম্মদ ওয়াকফ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের অধ্যাপক হাসান ফিরাদ দিকার রয়টার্সকে বলেন, পুনর্গঠন প্রকল্পটি বড় ভূমিকম্পের পর দুর্বল হওয়া কাঠামোগত অংশগুলোতে বিশেষ নজর দেবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃত কাঠামোগত সমস্যা তখনই আরও স্পষ্টভাবে জানা যাবে যখন মূল কাভারটি উন্মুক্ত করা হবে। এদিকে আয়া সোফিয়া সংস্কার কাজ চলাকালীন নামাজ আদায়কারী ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে বলে জানানো হয়েছে। যদিও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও মেরামত বিশেষজ্ঞ আহমেদ গুলেজ বলেন, এই সিদ্ধান্ত সংস্কার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে আবহাওয়ার চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে গম্বুজ সংস্করণের সম্পূর্ণ সময়সীমাও নির্ধারণ করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।